Students, in this lecture, we are going to see classification of proteins. So, on the basis of their molecular shape কি রকম হয় তার বেসিসে প্রোটিন দুই ভাগে ক্লাসিফাই করা হয়েছে, ফাইব্রাস প্রোটিন এন্ড গ্লোবিউলার প্রোটিন। ফাইব্রাস প্রোটিন এন্ড গ্লোবিউলার প্রোটিনস কোন বেসিসে ক্লাসিফিকেশন? মলিকুলার শেপসের বেসিসে ক্লাসিফিকেশন। প্রোটিনে আলটিমেটলি কি রকম শেপ অ্যাজিউম করে তার উপরে ডিপেন্ড করিয়া দুই রকম ক্লাসিফিকেশন আমরা দেখাইতে পারি। ওয়ান ইজ ফাইব্রাস প্রোটিন, অ্যানাদার ইজ গ্লোবিউলার প্রোটিন। ওকে, এই লেকচারের পুরা নোট সিনক্রোনাইজড ওয়েতে দেওয়া আছে, তুমি নোটসটা পুরা সিনক্রোনাইজড ওয়েতে মিলিয়া যাইবা, আরামসে একবার নোটসের থ্রুতে যাইবা, একবার জাস্ট রিভিশন দিবাই, প্রত্যেকটা এমসিকিউ ক্লিয়ারলি তুমি সলভ করতে পারবে। ওকে, তো এই যে ক্লাসিফিকেশন অফ প্রোটিনস আমরা দেখলাম, এটা অন দ্য বেসিস অফ মলিকুলার শেপ, ফাইব্রাস, গ্লোবিউলার। ওকে, তো প্রোটিন কি রকম থাকে দেখো, এটা একটা অ্যামিনো অ্যাসিড, অনেকগুলা অ্যামিনো অ্যাসিড জয়েন করি আমরা একটা চেইন বানাই। যে চেইনরে আমরা কইতে পারি পলিপেপটাইড চেইন। আমরা আগের লেকচারে দেখিয়ে আইছি ডাইপেপটাইড, দুইটা অ্যামিনো অ্যাসিড দিয়া বানানি থাকলে ডাইপেপটাইড, তিনটা অ্যামিনো অ্যাসিড দিয়া জয়েন করিয়া কম্পাউন্ড বানাইলে ট্রাইপেপটাইড। ইন এ সিমিলার ওয়ে উই হ্যাভ পলিপেপটাইড, অনেকগুলা অ্যামিনো অ্যাসিড জয়েন করিয়া আমরা চেইন বানাইছি, তো পলিপেপটাইড চেইন। অনেকগুলা অ্যামিনো অ্যাসিড জয়েন করিয়া বানানো হয়েছে পলিপেপটাইড চেইন। তো পলিপেপটাইড চেইন তুমি বুঝো, অনেকগুলা অ্যামিনো অ্যাসিড জয়েন করিয়া আমরা পলিপেপটাইড চেইন বানাইছি। যেমন দেখো এই ডায়াগ্রামে এটা একটা পলিপেপটাইড চেইন, এটা আরেকটা পলিপেপটাইড চেইনস। তো হোয়াট ইজ ফাইব্রাস প্রোটিন? দে হ্যাভ thread or fiber-like structures in which polypeptide chains run parallel and are held together by hydrogen and disulfide bonds. Disulfide মানে সালফার বন্ড, হাইড্রোজেন বন্ডও প্রেজেন্ট আছে। এই দেখো, জাস্ট স্ট্রাকচারালি মনে রাখো, ফাইব্রাস প্রোটিন এটা একটা পলিপেপটাইড চেইন একটা লোকে আরেকটা পেঁচাইয়া রাখা। এইরকম যদি শেপ এজিউম করে প্রোটিনে, তখন আমরা কি তাকে ফাইব্রাস প্রোটিন। বুঝা গেছে? ফাইব্রাস প্রোটিন চুলের বেনি যেভাবে বাঁধা হয়, অনেক মানুষের বাঁধে, এইরকম একটা আনবো, এইরকম একটা ফাইব্রাস, দেখো একটা লগে আরেকটা এন্ট্যাঙ্গলড ইন এ প্যারালাল, বাট দিস চেইনস রান প্যারালাল। এটা চেইনগুলা প্যারালালই গেছে আলটিমেটলি, more or less parallel. তো কিতা হয়, পলিপেপটাইড চেইনস রান প্যারালাল। এই দেখো একটা চেইন, এটা একটা ডিফারেন্ট কালার দিয়া দেখানো হয়েছে, আরেকটা চেইন, আরেকটা কালার দিয়া দেখানো হয়েছে, আরেকটা চেইন। তো চেইনসগুলা প্যারালাল, বাট একটার লগে আরেকটা যেমন এইরকম একটু প্যাচান, মোটামুটি দে গো প্যারালাল, বাট একটার লগে আরেকটা কানেক্টেড আছে। চেইনস কোন ফোর্স দিয়া কানেক্টেড এটাও মনে রাখতে লাগবে, এখান থেকে কোয়েশ্চন ডেভেলপ হইতে পারে যে ফাইব্রাস প্রোটিনে চেইনসগুলা একটার লগে আরেকটা চেইন কিভাবে স্টেবিলাইজ করা বা কিভাবে হেল্ড টুগেদার। তো the chains are held together by hydrogen and disulfide bonds. Remember this, very important. Hydrogen bond আর disulfide bonds দিয়া একটা চেইন আরেকটা চেইন একলগে জয়েন্ট, যাতে চেইন খুলিয়া পড়ে যাবে না, এরকম এন্ট্যাঙ্গলড রাখা আছে। তো কিতাহর ফাইব্রাস প্রোটিনে পলিপেপটাইড চেইনস, এই যে পলিপেপটাইড চেইনস তুমি বুঝো, অনেকগুলা অ্যামিনো অ্যাসিড জয়েন করিয়া বানানি হয় পলিপেপটাইড চেইন। তো পলিপেপটাইড চেইনসগুলা মোটামুটি প্যারালাল আর হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন এন্ড ডাইসালফাইড বন্ডস। একটা পলিপেপটাইড চেইনের লগে আরেকটা পলিপেপটাইড চেইন হেল্ড টুগেদার বাই
ডাইসালফাইড এন্ড হাইড্রোজেন বন্ডস। দুই রকম ফোর্স আছে যে ফোর্সের দ্বারা একটা চেইনের লগে আরেকটা চেইন ইন্টারঅ্যাক্ট করে, একই লগে চেইনসগুলো যায় প্যারালাল। ক্লিয়ার? তো চেইনস আর হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ড এন্ড ডাইসালফাইড বন্ডস। These fibrous proteins are insoluble in water. Example kita keratin. Keratin found in hair, skin, nails, wool, silk. And another one is myosin present in muscles. এইগুলা হইছে fibrous protein এর example. Keratin যেটা চুলের মধ্যে পাওয়া যায়, স্কিনে পাওয়া যায়, নেইলসে পাওয়া যায়, wool, silk, and myosin present in muscles. তো fibrous protein এর আইডিয়া তোমার ডেভেলপ হইছে। এই যে দুইটা টাইপ, নট ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, একটা ফাইব্রাস আর একটা গ্লোবিউলার। কোন বেসিসে আমরা এই টাইপসগুলো পাইছি? অন দ্য বেসিস অফ মলিকুলার শেপ অফ প্রোটিন। প্রোটিনের আলটিমেটলি কোন শেপ অ্যাজিউম করে তার বেসিসে দুইটা স্ট্রাকচার, একটা ফাইব্রাস আর একটা গ্লোবিউলার। তো ফাইব্রাসের ক্ষেত্রে থাকে এরকম পলিপেপটাইড চেইনস রান প্যারালাল, এবং চেইনসগুলা হেল্ড টুগেদার। একটা চেইনের লগে যে আরেকটা চেইন থাকে, এই একটা চেইন আরেকটা চেইন তার পাশে কেনে থাকে বিকজ অফ হাইড্রোজেন বন্ড এন্ড ডাইসালফাইড বন্ডস। আবার দিস প্রোটিনস আর ইনসoluble ইন ওয়াটার। এইগুলা তোমার মনে রাখতে হবে। নেক্সট টাইপ গ্লোবিউলার প্রোটিনস। গ্লোবিউলার প্রোটিনস, গ্লোবিউলার প্রোটিনস বুঝো। এই ডায়াগ্রামটা হইছে গ্লোবিউলার প্রোটিনসের। গ্লোবিউলার প্রোটিনসে কিটা হয়? They have spherical shape structure. আর তারা ফাইব্রাসে ফাইবার লাইক স্ট্রাকচার, থ্রেড লাইক স্ট্রাকচার, থ্রেডস, these chains are actually threads. তো গ্লোবিউলারে কিটা হয়? They have spherical shape structure which results, এই স্ট্রাকচারটা স্ফেরিক্যাল কিভাবে হয়? কিভাবে স্ফেরিক্যাল হয় দেখো। They have fibrous globular proteins, they have spherical structure which results when the chains of polypeptides coil around. এই দেখো চেইনসগুলো কয়েল হয়ে গেছে, একটা লগে আরেকটা কয়েল হইয়া একটা স্ফেরিক্যাল জিওমেট্রি অ্যাজিউম করছে। চেইনসগুলো এখানে যেমন চেইনস একটা আরেকটার লগে প্যারালাল রান করছে, বাট এখানে চেইনস কয়েল হয়ে গেছে, এক লগে কয়েল হয়ে গেছে, চেইনস কয়েল হয়ে গেছে। So coiling, because of the coiling of polypeptide chains, such spherical geometry is assumed, which we call globular proteins. The proteins এর chains এইভাবে polypeptide chains গুলা যদি একটা আরেকটার লগে মিলিয়া coiling হয়ে যায়, তখন এই রকম একটা জিওমেট্রি পাওয়া যাইব যেটারে তুমি কইবা globular proteins। ঠিক? তো these are soluble in water, আর তারা ইনসoluble in water। গ্লোবিউলার প্রোটিন soluble in water। কিছু एग्जांपल এখানে দেওয়া আছে। ইনসুলিন, অ্যালবুমিনস, these are globular proteins. ইনসুলিন, অ্যালবুমিন, these are globular proteins. ক্লিয়ার? তো এটা হইছে শেপস এর বেসিসে, মলিকুলার শেপের বেসিসে ফাইব্রাস, গ্লোবিউলার। জাস্ট স্ট্রাকচারটা একটু মাথায় একটা স্ন্যাপশট নিয়ে রাখো স্ট্রাকচারের, এখান থেকে তুমি এমসিকিউ সলভ করে নিতে পারবে। ফাইব্রাস, গ্লোবিউলার। ফাইব্রাসের চেইনসগুলো প্যারালাল রান করে, গ্লোবিউলারে কয়েলিং হয়ে যায় চেইনস। ফাইব্রাসে প্যারালাল চেইনস থাকে, চেইনসগুলোর মধ্যে ফোর্স কিটা? হাইড্রোজেন বন্ড আর ডাইসালফাইড বন্ডস। ঠিক? গ্লোবিউলার প্রোটিনসে অন্যরকম সিনারিও, যেখানে চেইনসগুলো কয়েলিং হয়ে যায়, এক লগে কয়েল হইয়া মিলাইয়া রাখিছে। কয়েলিং হওয়ার পরে এইরকম একটা স্ফেরিক্যাল জিওমেট্রি অ্যাজিউম হয়, যেটার নাম আমরা কই গ্লোবিউলার প্রোটিন, and they are soluble in water. Clear? চলো নেক্সট। Let us now see the different levels of structure of proteins. দেখো প্রোটিনের স্ট্রাকচার চারটা ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা দেখতে পারি, চারটা ডিফারেন্ট লেভেলসে দেখতে পারি। Primary structure of protein, then secondary structure of protein, then tertiary structure of protein, then quaternary structure of protein. We can find or we can study the structure of protein in 4 different levels. এইগুলা কিন্তু টাইপস না, these are 4 different levels.
every level, as we move from primary to secondary, structure becomes little complex. As we move from secondary structure to tertiary structure, now it becomes more complex. Protein structure becomes more complex. তো একটার থেকে আরেকটাতে গেলে স্ট্রাকচার কমপ্লেক্স হইয়া যায়। কেউ যদি কয় এইগুলা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, 4 ডিগ্রি মানে কোয়াটারনারি, এই স্ট্রাকচারস গুলা অ্যাকচুয়ালি কি? তুমি কইবা দে আর 4 ডিফারেন্ট লেভেলস অফ স্ট্রাকচার। These are not 4 different types. These are 4 different levels of structure. Types না, types বলে ভুল হয়ে যাবে। এটা আপাতত তুমি মনে রাখো লেভেলস অফ স্ট্রাকচার। একটা লেভেল আরেকটা লেভেল, যেমন গেমে লেভেল থাকে না, একটা লেভেল কমপ্লিট করার পরে আরেকটা লেভেল। তো লেভেলস রেখে তুমি টাইপ অফ গেম কইবাইনি না। লেভেলস মানে একটা লেভেল থেকে নেক্সট লেভেল একটু টাফ, আরেকটু টাফ, আরেকটু টাফ। তো এইভাবে আমরা স্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ প্রোটিন যদি আমরা দেখি, এইভাবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, কিভাবে আমরা প্রোটিনের স্ট্রাকচারে সিম্পল প্রোটিনের স্ট্রাকচার থেকে কমপ্লেক্সের দিকে যাই, এই জিনিসটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, দেন সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন, টারশিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন। তো দেখো প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিনের মিনিং কি? আমরা একটা একটা করিয়া মিনিং বুঝবো। প্রাইমারি স্ট্রাকচার কি জিনিস আরামসে বুঝবো, দেন সেকেন্ডারি স্ট্রাকচার আরামসে বুঝবো, টারশিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার আরামসে চারটা ডিফারেন্ট স্ট্রাকচার আমরা বুঝবো। তো প্রাইমারি স্ট্রাকচার মানে কি? দেখো কি লেখা আছে, প্রোটিনস মে হ্যাভ ওয়ান অর মোর পলিপেপটাইড চেইনস। পলিপেপটাইড চেইনস তুমি জানো, এটা একটা অ্যামিনো অ্যাসিড, তার লগে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এইভাবে অ্যামিনো অ্যাসিড জয়েন হইয়া পলিপেপটাইড চেইন হয়। পলিপেপটাইড চেইন হয়, ঠিক না? নি পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন। তো প্রোটিন তো অ্যামিনো অ্যাসিড জয়েন করিয়াই আমরা বানাই। তো একটা প্রোটিনের মধ্যে এইরকম পলিপেপটাইড চেইন, আচ্ছা এই সার্কেলগুলা কিটা আমি বুঝাইছি, অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড, ঠিক, আলফা অ্যামিনো অ্যাসিড। তো এক একটা ইন্ডিভিজুয়াল সার্কেল দিয়ে আমি বুঝাইছি আলফা অ্যামিনো অ্যাসিড জয়েন্ট টু অ্যানাদার আলফা অ্যামিনো অ্যাসিড, জয়েন্ট টু অ্যানাদার আলফা অ্যামিনো অ্যাসিড, তো পলিপেপটাইড চেইন বলছে। তো প্রাইমারি স্ট্রাকচারের আন্ডারে কিটা লেখা আছে দেখো, প্রোটিনস মে হ্যাভ one or more polypeptide chains. One or more polypeptide chains থাকতে পারে প্রোটিনের মধ্যে। একটা প্রোটিনের মধ্যে অনেকগুলো পলিপেপটাইড চেইন থাকতে পারে, আগেও দেখছো তুমি। যেমন ফাইব্রাস স্ট্রাকচারে অনেকগুলো পলিপেপটাইড চেইন প্যারালাল গেছে না, একটা চেইন নাই তো একটা চেইন, দেন আরেকটা চেইন, তো প্যারালাল চেইনস গুলা গেছে। এই প্যারালাল চেইনস held together by disulfide bond or hydrogen bond, তুমি জানো। এর মানে প্রোটিনের মধ্যে একটা পলিপেপটাইড চেইন থাকবে এমন কথা নয়, অনেকগুলা পলিপেপটাইড চেইন থাকতে পারে। ওকে, তো প্রোটিনস মে হ্যাভ one or more polypeptide chains. Each polypeptide chain has a large number of, এটা A নাই, এটা আলফা, large number of alpha amino acids linked to one another in a specific sequence. In a specific sequence. In a specific sequence. মানে সেকেন্ড লাইনে কি তা কইছে, each polypeptide chain, এক একটা পলিপেপটাইড চেইন যদি তুমি দেখো, each polypeptide chain has a large number of alpha amino acids. এক একটা চেইনের মধ্যে অনেকগুলা আলফা অ্যামিনো অ্যাসিড আছে, ইন এ পার্টিকুলার সিকোয়েন্স। পার্টিকুলার সিকোয়েন্স মানে মেবি এটা হচ্ছে গ্লাই, দেন এলা, দেন গ্লাই, দেন এলইউ, দেন এলা, গ্লাই, এইভাবে একটা সিকোয়েন্স মেইনটেইন আছে, গ্লাই এলা গ্লাই লিউ, গ্লাই গ্লাই এলা, এইভাবে একটা সিকোয়েন্স মেইনটেইন করা আছে। আমি আগেও কইয়া রাখছি সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনটার পরে কোনটা আয়, ক্লিয়ার? তো এই সিকোয়েন্স দেখো,
The specific sequence in which various amino acids are linked with each other to form a polypeptide chain is called its primary structure. এই যে স্পেসিফিক সিকোয়েন্স কোনটার পরে কোন অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ করিয়া চেইন বানানি হইছে ওই সিকোয়েন্স স্টাডি করার নাম প্রাইমারি স্ট্রাকচার। তো প্রাইমারি স্ট্রাকচার যদি হয় কেউ যদি কয় হোয়াট ইজ প্রাইমারি স্ট্রাকচার, you have to answer like this: sequence of amino acids in a chain. এক কথায় সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডস ইন এ চেইন, কোন অ্যামিনো অ্যাসিডের পরে কোন অ্যামিনো অ্যাসিড আছে এই সিকোয়েন্স। এন্ড দিস সিকোয়েন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি একটা প্রোটিনের সিকোয়েন্স চেঞ্জ করে দাও, ধরো একটা প্রোটিন এইরকম আছে গ্লাই এলা গ্লাই লিউ এলা গ্লাই, এইভাবে তুমি জাস্ট গ্লাইটা লিউর জায়গা দিছো গিয়া লিউটা গ্লাইর জায়গা টানি দিছো, একটু চেঞ্জ করে দিছো, মানে প্রোটিন শেষ, প্রোটিন আর বেকার হয়ে গেছে। তো সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক একটা সিকোয়েন্স এক একটা অ্যাক্টিভিটির লাগে রেসপন্সিবল। যদি তুমি প্রোটিনের সিকোয়েন্সে একটু চেঞ্জেস আনিলাও, প্রোটিন শেষ, প্রোটিন আর তার ফাংশনালিটি লস করে গেছে। Protein cannot function properly. Its biological activity will be lost completely. So sequence is very important. দেখো লেখা আছে, so the change of just one amino acid in the sequence, একটা amino acid খালি উলটপালট করে দাও যদি, so change of just one amino acid in the sequence can alter its biological activity and can create a different protein. এই প্রোটিনের লস্ট হয়ে যাব, এই প্রোটিনের ক্যারেক্টারিস্টিক প্রপার্টি লস্ট হয়ে যাব। তো দিস সিকোয়েন্স স্টাডি করা হইছে প্রাইমারি স্ট্রাকচার। তো হোয়াট ইজ প্রাইমারি স্ট্রাকচার স্টুডেন্টস? এই জায়গাটা মেইনলি প্রাইমারি স্ট্রাকচারের কথা কইছে, দ্য স্পেসিফিক সিকোয়েন্স ইন হুইচ ভেরিয়াস অ্যামিনো অ্যাসিডস আর লিঙ্কড উইথ ইচ আদার। কোন সিকোয়েন্সে লিঙ্কড, গ্লাই পরে এলা না এলার পরে গ্লাই, কোন সিকোয়েন্সে লিংক আছে, এই সিকোয়েন্স স্টাডি করার নাম হইছে প্রাইমারি স্ট্রাকচার। জাস্ট ফর আওয়ার পারপাস উই নিড দ্য ডেফিনিশন, দ্য স্পেসিফিক সিকোয়েন্স ইন হুইচ ভেরিয়াস অ্যামিনো অ্যাসিডস আর লিঙ্কড উইথ ইচ আদার টু ফর্ম এ পলিপেপটাইড। কোন সিকোয়েন্সে লিংক হইয়া পলিপেপটাইড বানাইছে, এই সিকোয়েন্স স্টাডি করার নাম হইছে প্রাইমারি স্ট্রাকচার, বা ওই সিকোয়েন্সটাই তুমি কইতে পারো প্রাইমারি স্ট্রাকচার। বুঝা গেছে? Clear? So primary structure deals with sequence of amino acids in a polypeptide chain. একটা পলিপেপটাইড চেইনের মধ্যে কোন সিকোয়েন্সে অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ করা আছে, কোনটার পরে কোনটা, এই সিকোয়েন্সের নামই হইছে প্রাইমারি স্ট্রাকচার। ক্লিয়ার? নাও লেটস মুভ টু সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন নাও। Students, we know that primary structure deals with sequence of amino acids in a polypeptide chain. ঠিক? সেকেন্ডারি স্ট্রাকচার যদি তুমি দেখো, সেকেন্ডারি স্ট্রাকচার কিটা হয়? সেকেন্ডারি স্ট্রাকচার দুই রকমের হয়। মানে সেকেন্ডারি স্ট্রাকচার ইজ we are moving towards the more complex structures of protein now. তো সেকেন্ডারি স্ট্রাকচার কিটা হয়? ওই যে আমরা পলিপেপটাইড চেইন দেখাইছি একটু আগে, পলিপেপটাইড চেইন কেমনে হয়? অনেকগুলা অ্যামিনো অ্যাসিড জয়েন হইয়া পলিপেপটাইড চেইন হয়। ইটস এ চেইন, পলিপেপটাইড চেইন। চেইনের মধ্যে সি ডাবল বন্ড ও প্রেজেন্ট থাকে, তুমি জানো। চেইনের মধ্যে নাইট্রোজেনের লগে হাইড্রোজেনও প্রেজেন্ট থাকে। তো এরকম এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং হইতেই পারে। এইরকম হাইড্রোজেন বন্ডিং হইলে এই জায়গায় একটু ফোল্ড হয়ে যেতে পারে, দুইটা একটু স্ট্রাকচারালি একটু চেঞ্জেস আইতে পারে, চেইনটা আর স্ট্রেট রইতো না এক কথায়। এরকম the conformation which the polypeptide chains assume, চেইনগুলা আর নরমাল থ্রেডের মতো এত সিম্পল থাকে না, চেইনগুলা একটু একটু চেঞ্জ হয়ে যায়। কেন হয় চেঞ্জ? বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং বিটুইন CO and NH গ্রুপ। এই যে CO
আর NH গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ হইতে পারে। আগে দেখছি আমরা পলিপেপটাইডে যে কিভাবে পলিপেপটাইড বানানি হয়, ডাইপেপটাইড আমরা বানাইয়া দেখাইছি, পেপটাইড লিঙ্কেজ বানাইয়া দেখাইছি আগের লেকচারে। তো এইভাবে কোনো না কোনো অ্যামিনো অ্যাসিডের সি ডাবল বন্ড অর লগে তার পাশের অ্যামিনো অ্যাসিডের অ্যামিন গ্রুপ তো থাকবই, অ্যামিনো অ্যাসিড যখন N বন্ড H থাকবই, এই হাইড্রোজেনের লগে কোনো না কোনো তার আগের অ্যামিনো অ্যাসিড বা পরের অ্যামিনো অ্যাসিডের সি ডাবল বন্ড ও তো থাকবই। সি ডাবল বন্ড অর লগে হাইড্রোজেন বন্ডিং এর স্কোপ আছে। এই হাইড্রোজেন বন্ডিং এর লাগিয়া চেইনের মধ্যে চেইনটা আর নরমাল থ্রেড লাইক থাকে না, তার মধ্যে কিছু ভ্যারাইটি আছে। চেইনের স্ট্রাকচারটা পুরো একটা স্ট্রেট চেইন নাও থাকতে পারে, চেইনের মধ্যে কিছু স্ট্রাকচারাল ভ্যারাইটি আছে, যেটারে আমরা কই সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার কিটা? দ্য কনফরমেশনস which the polypeptide chains assume, chains এর যে কনফরমেশন হয় because of the hydrogen bonding between CO and NH, this is called secondary structure. Simply মনে রাখি দিবে, স্টেট বোর্ডের ডেফিনিশন চাইতেই পারে what is meant by secondary structure, তখন কইতে লাগবো the conformation which the polypeptide chains assume। আমি অ্যাবসলিউটলি পুরো NCERT ফলো করিয়েই এই লেকচারে ডেভেলপ করছি। তো the conformation which the polypeptide chains assume as a result of hydrogen bonding between CO and NH, CO আর NH এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হইলে চেইনের একটা পার্টিকুলার কনফরমেশন দাঁড়ায়, বন্ডগুলা রোটেট হইতে পারে, একটা পার্টিকুলার একটা অ্যারেঞ্জমেন্ট দাঁড়াইবো আর কি এক কথায়, যার নাম সেকেন্ডারি স্ট্রাকচার। তো কনফরমেশন which the polypeptide chains assume as a result of hydrogen bonding between CO and NH groups of the peptide bond is called secondary structure of proteins. পেপটাইড বন্ড তো তোমরা জানো, সি ডাবল বন্ড অর লগে তার পাশের নাইট্রোজেনের লগে যে বন্ড হয় দ্যাট ইজ পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড তোমরা জানো, ঠিক, দিস ইজ পেপটাইড বন্ড। কার্বন আর নাইট্রোজেনের যে নিউ বন্ড হয় দ্যাট ইজ পেপটাইড বন্ড। ক্লিয়ার? তো সেকেন্ডারি স্ট্রাকচার দুই রকমের হইতে পারে। দেয়ার আর টু টাইপস অফ সেকেন্ডারি স্ট্রাকচারস, নোটসে দেওয়া আছে এক্স্যাক্টলি সেম ওয়েতে। Secondary structure can exist in two different forms. আমরা দেখি সেকেন্ডারি স্ট্রাকচার দুই রকম হইতে পারে। মনে রাখবা, আলফা হেলিক্স স্ট্রাকচার এটা এক ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার, এন্ড বিটা প্লেটেড শীট স্ট্রাকচার এটাও সেকেন্ডারি স্ট্রাকচারের আরেকটা ভ্যারাইটি। আলফা হেলিক্স স্ট্রাকচারে কিটা হয়? আলফা হেলিক্স স্ট্রাকচারে কিটা হয়? ওই যে পলিপেপটাইড চেইনরে একটা রিবনের মতো ভাবো, আর রিবনটা কয়েল হয়ে গেছে, কয়েলড। দেখো রিবনটা কয়েলড, রিবনটা কয়েল হয়ে গেছে। এই যে তোমারে দেখাইছিলাম NH H এর লগে কোনো একটা সিওর অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিং, বিকজ অফ দিস হাইড্রোজেন বন্ডিং যদি একটা পলিপেপটাইড চেইন কয়েলিং হয়ে যায়, টেলিফোনের ওয়্যারের মতো কয়েলিং যদি হয়ে যায়, আগে যে টেলিফোন আছে ল্যান্ডলাইনের যে ওয়্যার রিসিভারের লগে কানেক্টেড, যেটা এরকম কয়েলিং থাকতো, এইরকম একটা পলিপেপটাইড চেইন কয়েলিং হয়ে গেছে, তখন আমরা এটা লিখে থাকবো আলফা হেলিক্স স্ট্রাকচার। একটাই চেইন বাট কয়েলিং হয়ে গেছে, কয়েলিং একটা চেইন, এখানে 5-6টা চেইন নাই, একটা চেইন, একটাই রিবন বাট কয়েলড। ঠিক, দেখো, it is one of the most common structure in which a polypeptide chain forms all possible hydrogen bonds by twisting into a right-handed helix is। তো আলফা হেলিক্স স্ট্রাকচার জাস্ট ডায়াগ্রামটা একটু মনে রাখিও, আর মনে রাখিও আলফা হেলিক্স স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ডস এর লাগিয়ে এইরকম ডেভেলপমেন্ট হয়। হাইড্রোজেন বন্ডস, এই দেখো এটায় তারে বাইন্ড করছে, এটায় তারে বাইন্ড করছে, এরকম বিভিন্ন জায়গায় হাইড্রোজেন বন্ডস থাকার কারণে এটা কয়েলিংটা স্টেবল, আনকয়েল হয়ে যায় না, স্ট্রেট হয় না। কয়েল থাকতে পারে কেন? বিকজ অফ হাইড্রোজেন বন্ডে তারে কয়েল করিয়া রাখছে। এমন ভাবে হাইড্রোজেন বন্ডস গুলো অ্যারেঞ্জড যাতে স্ট্রাকচারটা কয়েলড হইলেও স্টেবল থাকে, এটা পুরো স্ট্রেট লাইন হয়ে যায় না, কয়েলিং
হিসাবে থাকে, কয়েল হিসাবে থাকে, হেলিক্স হিসাবে থাকে স্ট্রাকচার বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার? তো আলফা হেলিক্স স্ট্রাকচার, it is one of the most common structure in which a polypeptide chain forms all possible hydrogen bonds by twisting into a right-handed helix. Right-handed helix. এই পার্টিকুলার স্ট্রাকচার ডায়াগ্রাম জাস্ট তোমার আঁকতেও লাগতো না, ডায়াগ্রাম জাস্ট মনে রাখো। স্যার ফাইব্রাস স্ট্রাকচারের মতনই না, ফাইব্রাস স্ট্রাকচার তো অন্যরকম জিনিস, ফাইব্রাস স্ট্রাকচার না। আগে যে আমরা পড়ি আইছি ফাইব্রাস আর গ্লোবিউলার, এটা অন্য জিনিস। ফাইব্রাসে কিতা হয়, একটা চেইন আরেকটা চেইন, অনেকগুলা চেইনস থাকে, প্যারালাল চেইনস যায়, ওয়ান চেইন অ্যানাদার চেইন, চেইনসগুলো একটার লগে আরেকটা এরকম একটু একটু পেঁচাইয়া থাকে। হাইড্রোজেন বন্ড আর ডাইসালফাইড বন্ড থাকে রেসপন্সিবল। কিন্তু আলফা হেলিক্সে অনলি হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড না। তো আলফা হেলিক্স স্ট্রাকচার একটাই চেইন, চেইনটা তুমি রিবনের মতো ভাবো, একটাই চেইন বা একটাই রিবন, যেটা কয়েল হেলিক্যাল জিওমেট্রি এজিউম করছে। তো দিস ইজ এ সেকেন্ডারি স্ট্রাকচার। আরেকভাবে সেকেন্ডারি স্ট্রাকচার ডেভেলপ হইতে পারে। দেখো এখানে আমি তিনটা চেইনস দেখাইলাম, তিনটা চেইনস, একটা চেইনের লগে আরেকটা চেইন হাইড্রোজেন বন্ড দিয়া কানেক্টেড। তিনটা চেইন দেখ রায়, এটা একটা পর্দার মতো আর কি, একটা কার্টেইনের মতো। দেখো একটা কার্টেইনের মতো, এরকম কার্টেইনস দেখা যায় না আজকাল, যে এইরকম স্ট্রাইপস কার্টেইনস, তো কার্টেইনস এর মতো বিটা প্লিটেড ফোল্ডস আছে এখানে, প্লিটেড ফোল্ডস বুঝো তো? কার্টেইনসে দেখবা অনেকগুলা ফোল্ডস ডেভেলপ হয়, যখন কার্টেইনস টাঙায় রাখবা অনেকগুলা ফোল্ডস ডেভেলপ হয়। তো এখানেও এরকম মনে কর যেমন ফোল্ডস ডেভেলপ হইছে কার্টেইনসের। তো বিটা প্লিটেড শীটে কিতা হয়, একটা চেইনের লগে আরেকটা চেইন একটা শীট বানাই দিছে মনে হর। জাস্ট স্ট্রাকচারটা একটু মনে রাখো, বেশি কিছু মনে রাখার নাই এখানে, সিম্পলি একটু মাথায় ডায়াগ্রামগুলো রাখো। আলফা হেলিক্সের ডায়াগ্রামটা মাথায় একটু রাখো, যে এরকম হেলিক্যাল আছে, বিটা প্লিটেড শীট, এটাও একটা সেকেন্ডারি স্ট্রাকচার, তারও ডায়াগ্রামটা একটু মাথায় রাখো। যে all peptide chains are stretched out to a nearly maximum extension and then laid side by side chains গুলা রাখা আছে, হাইড্রোজেন বন্ড দিয়া চেইনস গুলা একটার লগে আরেকটা অ্যাট্রাক্টেড। এখানেও বাইন্ডিং ফোর্স কিটা, হাইড্রোজেন বন্ডস। ক্লিয়ার? হাইড্রোজেন বন্ডস আর রেসপন্সিবল হিয়ার অলসো। তো আলফা হেলিক্সে একটাই চেইন হেলিক্যাল জিওমেট্রি এজিউম করে, রিজন ইজ হাইড্রোজেন বন্ডিং। বিটা প্লিটেড শীটের চেইনস গুলা একটার আরেকটা প্যারালাল থাকে সাইডে, আর একটার লগে আরেকটা হাইড্রোজেন বন্ড দিয়া অ্যাটাচ থাকে। এটা একটা কার্টেইনস এর মতো লাগে দেখতে, ঠিক? বিটা প্লিটেড শীট স্ট্রাকচার, এটাও এক ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার। ক্লিয়ার? চলো নেক্সট আমরা সেকেন্ডারি স্ট্রাকচার তো বুঝলাম যে চেইনস গুলা কি রকম এজিউম করে জিওমেট্রি বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং, হেলিক্যাল জিওমেট্রি এজিউম করতে পারে, তখন আলফা হেলিক্স স্ট্রাকচার। বা এইরকম একটা শীট হইতে পারে, অনেকগুলা চেইনস প্যারালাল থাকতে পারে, লিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং, তখন আমরা বিটা প্লিটেড শীট স্ট্রাকচার হইতে পারে। ঠিক নোটসে দেওয়া আছে, একবার জাস্ট রিভিশন দিলেই হয়। নেক্সট লেট আস মুভ টু টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। তো হোয়াট ইজ টারশিয়ারি স্ট্রাকচার? টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, সেকেন্ডারি স্ট্রাকচার দুই রকম হইতে পারে, আলফা হেলিক্স, বিটা প্লিটেড শীট। সিম্পলি মনে রাখার চেষ্টা করো, বেশি বোঝার কিছু নাই এখানে। টারশিয়ারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, the further folding of the secondary structure of protein is known as tertiary structure. সেকেন্ডারি স্ট্রাকচার যদি আরো ফোল্ডিং হয়, আরো এন্টেঙ্গল হয়, তখন টারশিয়ারি স্ট্রাকচার, মানে আরেকটু কমপ্লেক্সের দিকে আমরা যাই না। সিম্পলি the further folding of the secondary structure of protein is known as tertiary structure. ওই যে আমরা শুরুতেই পড়ছিলাম ফাইব্রাস আর গ্লোবিউলার, এইগুলা আর টারশিয়ারি স্ট্রাকচারের আন্ডারে। তো সেকেন্ডারি স্ট্রাকচারে ফার্দার এন্টেঙ্গল করলে, ফার্দার ফোল্ডিংস করলে, ফার্দার কমপ্লেক্সিটির দিকে নিয়ে গেলে আমরা টারশিয়ারি স্ট্রাকচার পাই।
এই যে আমরা পড়ছিলাম ফাইব্রাস গ্লোবিউলার, দিস আর অ্যাকচুয়ালি টারশিয়ারি স্ট্রাকচারস। টারশিয়ারি স্ট্রাকচারের মধ্যে কিতা কিতা ফোর্সেস থাকে দেখো, সেকেন্ডারি এবং টারশিয়ারি স্ট্রাকচারের মধ্যে কিতা কিতা ফোর্সেস থাকতে পারে, হাইড্রোজেন বন্ডস, ডাইসালফাইড বন্ডস, ভ্যান ডার ওয়াল ফোর্স তো থাকেই থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও থাকে। এইগুলা হচ্ছে মেইন ফোর্সেস যেগুলা সেকেন্ডারি এবং টারশিয়ারি স্ট্রাকচারস এর মধ্যে তুমি পাইবা। কারণ উইদাউট সাম ফোর্স এ স্ট্রাকচার ক্যানট বি স্টেবিলাইজড। একটা স্ট্রাকচার জায়গায় থাকতে গেলে অনেকগুলো ফোর্স, বাইন্ডিং অ্যাট্রাকটিভ ফোর্স থাকতে লাগবে, যে ফোর্সগুলো স্ট্রাকচারের জায়গায় রাখে। ফোর্স যদি না থাকতো তো স্ট্রাকচার কোলাপস হয়ে গেল। তো অনেকগুলো ফোর্স রেসপন্সিবল সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচারস এর লাগিয়া, হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড, মানে এখানে ওভারঅল ইন জেনারেল কিছু ফোর্সের নাম দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, বাট এটা আমরা জানি ফাইব্রাসের ফোর্স কোনটা, আমরা পড়ে আইছি ফাইব্রাস প্রোটিন শুরুতেই। তো টারশিয়ারি স্ট্রাকচার কিটা, সেকেন্ডারি স্ট্রাকচারে ফার্দার ফোল্ড করলে, ধরো তোমার কাছে হেলিক্স আছে, আলফা হেলিক্স আছে, আরেকটা হেলিক্স আনিয়া পেঁচাই দিলে, তিন চারটা হেলিক্স আইয়া মিলিয়া একটা এন্টেঙ্গলড শেপ দিলাইলো, তখন এটা হয়ে যাব টারশিয়ারি স্ট্রাকচার। তো সেকেন্ডারি স্ট্রাকচারে ফার্দার ফোল্ড করলে টারশিয়ারি। বা সেকেন্ডারি যে হেলিক্স আছে, হেলিক্স ফোল্ড হয়ে গেল, সেকেন্ডারি যে হেলিক্স আছে, হেলিক্সটা মিডিলে ফোল্ড হয়ে গেল, ফোল্ড হয়ে একটা অন্যরকম স্ট্রাকচার বানাই দিল, এটাও টারশিয়ারি। তো সেকেন্ডারি স্ট্রাকচারে ফার্দার ফোল্ডিং করলে টারশিয়ারি স্ট্রাকচার ডেভেলপ হয়। The further folding of secondary structure of proteins is known as tertiary structure. আমরা ফাইব্রাস আর গ্লোবিউলার প্রোটিন যেটা পড়ছি, এটা টারশিয়ারি স্ট্রাকচারের আন্ডারে আয়, এটা মনে রাখিও, এটা সেকেন্ডারি স্ট্রাকচার নাই। সেকেন্ডারি স্ট্রাকচারের আন্ডারে কিতা হয়, আলফা হেলিক্স, বিটা প্লেটেড শিট। টারশিয়ারির আন্ডারে দুইটা স্ট্রাকচার হয়, ফাইব্রাস, গ্লোবিউলার। ঠিক, এইগুলা আমরা অলরেডি পড়া শেষ। প্রোটিনসের শেপসের উপরে ডিপেন্ড করিয়া যে ক্লাসিফিকেশন শুরুতেই আমরা পড়ে আইছি, ফাইব্রাস, গ্লোবিউলার। ঠিক, দেখো আমি দেখাই তোমরা সিম্পলি। প্রাইমারি স্ট্রাকচার কিতা হয়, সিকোয়েন্স, কোনটার পরে কোন অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ করা আছে, সিকোয়েন্স। প্রাইমারি থেকে আমরা যাই সেকেন্ডারি স্ট্রাকচার, আরেকটু কমপ্লেক্স। সেকেন্ডারি দুই রকম হইতে পারে, আলফা হেলিক্স, হেলিক্যাল, বিটা প্লেটেড শিটস, দেখিয়েছি আমরা। দেন টারশিয়ারি, টারশিয়ারি কোন সময় হয়, ফার্দার ফোল্ডিং অফ সেকেন্ডারি স্ট্রাকচার রেজাল্টস ইনটু টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার দুই রকম হইতে পারে, ফাইব্রাস, গ্লোবিউলার। দেন টারশিয়ারি স্ট্রাকচার অনেকগুলা এরকম স্ট্রাকচারস আনিয়া একটার লগে আরেকটা মিলাইয়া ফার্দার কমপ্লেক্সিটি বাড়াই দিলে কোয়াটারনারি স্ট্রাকচারে আমরা পৌঁছাই যাই। তো দেখো কোয়াটারনারি স্ট্রাকচার কিটা, 4 ডিগ্রি স্ট্রাকচার, যেটা কোয়াটারনারি স্ট্রাকচার। Although many proteins exist as a single polypeptide chain, অনেক প্রোটিন একটা পলিপেপটাইড চেইন দিয়া বানানি থাকতে পারে, but some of the proteins are also composed of 2 or more polypeptide chains called subunits. The special arrangement of these subunits with respect to each other is known as quaternary structure. একটা চেইন আরেকটা চেইনের লগে কিভাবে অ্যারেঞ্জড, কিভাবে স্পেশালি অ্যারেঞ্জড, দেখো দেখো এটা একটা চেইন, যেমন টারশিয়ারি স্ট্রাকচার। দেখো আমি কোয়াটারনারিতে পৌঁছাই, স্টার্টিং ফ্রম প্রাইমারি, বুঝো এটা একটা সিঙ্গেল চেইন, সিঙ্গেল চেইন, সিঙ্গেল চেইন। যে চেইনের মধ্যে সিকোয়েন্স কিটা, গ্লাই এলা, গ্লাই এলা, গ্লাই এলা, লিউ গ্লাই, ওই যে সিকোয়েন্স স্টাডি করার নাম হইছে প্রাইমারি স্ট্রাকচার। কোনটার পরে কোনটা প্রেজেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। এরপরে এই একটা চেইনই যদি একটু কয়েলিং হয়ে যায়, বা একটা চেইনের লগে আরেকটা চেইন সিম্পলি হাইড্রোজেন বন্ড দিয়া বিটা প্লেটেড শিট যদি বানায়, তখন আমরা আই গেলাম সেকেন্ডারি স্ট্রাকচারে। ফার্দার এই চেইনস রে, ফার্দার এই একটাই চেইন কয়েল ফর্মে আছে, ধরো আলফা হেলিক্স, ওই কয়েলকে তুমি ফোল্ড করে দিছো, কয়েল আসিল, কয়েল ইজ নাও ফোল্ডেড, মিডিলে ফোল্ড করিয়া এরকম কয়েল আসিল, মিডিলে ফোল্ড করিয়া একদে করে দিছো, দেন ইউ হ্যাভ রেজাল্টেড ইনটু এ টারশিয়ারি স্ট্রাকচার।
From a single chain you can get tertiary structure. একটা চেইন রে ফোল্ড করে দিছো, চেইন কিন্তু একটাই, বাট চেইন রে ফোল্ড করা এটা একটু কমপ্লেক্স মনে হয়, দিস ইজ টারশিয়ারি, নাথিং বাট টারশিয়ারি। এইভাবে একটা চেইন ফোল্ডেড তার লগে আরেকটা ফোল্ডেড চেইন আনিয়া মিলাই দিছো, আরেকটা ফোল্ডেড চেইন আনিয়া মিলাই দিছো, অনেকগুলা ফোল্ডেড চেইনস আনিয়া যদি তুমি মিলাই দাও তখন কোয়াটারনারি স্ট্রাকচার ডেভেলপ হয়। তো কোয়াটারনারি স্ট্রাকচারে অনেকগুলা চেইনস থাকতেই লাগবে, কিন্তু টারশিয়ারি স্ট্রাকচার মাত্র একটা চেইন দিয়া হইতে পারে, একটা পলিপেপটাইড চেইন দিয়া টারশিয়ারি স্ট্রাকচার হইতে পারে। ইয়েস, দেখো এটা একটা চেইন, প্রাইমারি স্ট্রাকচারে একটা চেইন, প্রোটিন অনেক চেইন দিয়া বানানি থাকতে পারে, বাট প্রাইমারি স্ট্রাকচার কিতা বোঝায় আমরা রে, একটা পলিপেপটাইড চেইনের মধ্যে কোন সিকোয়েন্সে অ্যামিনো অ্যাসিডস কানেক্টেড, সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডস ইন এ চেইন, পলিপেপটাইড চেইন। এবার এই চেইনটা একটু কয়েলিং হয়ে যেতে পারে, যেটার নাম সেকেন্ডারি স্ট্রাকচার। তো এই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, চেইনটা একটু কয়েলিং হয়ে গেছে বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং, এটারে আমরা কই আলফা হেলিক্স, বা অনেক সময় বিটা প্লেটেড শিটসও হইতে পারে, একটা চেইন আরেকটা চেইন আইয়া প্যারালাল, সিম্পল স্ট্রাকচার, বিটা প্লেটেড শিট। বাট ধরো আলফা হেলিক্স, বিটা প্লেটেডে না গিয়ে আমরা আলফা হেলিক্সে কনসিডার করি এজ সেকেন্ডারি ফর সিম্পলিসিটি। এবার এই আলফা হেলিক্স রে এখানে চেইন কন্টিনিউ না করিয়া চেইন রে এখানে ফোল্ড করে দিছো, এই ফোল্ডেড যেটা বানাইছো তুমি, আলফা হেলিক্স এইভাবে আসি, তারে ফোল্ড করে দিছো, ফোল্ড করার পরে সেকেন্ডারি স্ট্রাকচার রে ফার্দার ফোল্ড করলে টারশিয়ারি জেনারেট হয়। মানে এটা কিন্তু একটাই চেইন বাট ফোল্ডেড, একটাই আলফা হেলিক্স বাট আলফা হেলিক্সটা ফোল্ড করে দিছো, তো টারশিয়ারি স্ট্রাকচার। এইরকম একটা ফোল্ডেড চেইন তার লগে আরেকটা ফোল্ডেড চেইন, অনেকগুলা ফোল্ডেড চেইন যদি একলগে আনিয়া মিলাই দেও তখন একটা কমপ্লেক্স স্ট্রাকচার ডেভেলপ হইব, যেটার নাম কোয়াটারনারি স্ট্রাকচার। ক্লিয়ার? কোয়াটারনারি স্ট্রাকচার, এইভাবে জিনিসগুলা তুমি বোঝার চেষ্টা করবে, কোয়াটারনারি স্ট্রাকচার। তো দিস ইজ what we mean by quaternary structure. অনেকগুলা চেইনস, ফোল্ডেড চেইনস একটার লগে আরেকটা ফোল্ডেড চেইনস আইয়া মিলে গেছে, quaternary structure. Fine, that's all about different types of structures, different levels of structure. লাস্ট একটা জিনিস আমরা দেখব, ডিনেচারেশন অফ প্রোটিনস। ভেরি সিম্পল, তুমি নিজে পড়লেই বুঝলি না। ডিনেচারেশন অফ প্রোটিনস, দেখো, protein found in a biological system with a unique three-dimensional structure and biological activity is called native protein. একটা প্রোটিন যেভাবে বায়োলজিক্যাল সিস্টেমে পাওয়া যায়, একটা প্রোটিনের তার একটা 3D স্ট্রাকচার আছে, তার একটা অ্যাক্টিভিটি আছে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে, এইরকম একটা protein found in a biological system with a unique three-dimensional structure and unique biological activity is called native protein. মানে একটা প্রোটিন তার মতো যদি থাকে তখন তারে কইবা নেটিভ প্রোটিন। একটা প্রোটিন যার একটা সুন্দর 3-dimensional স্ট্রাকচার আছে, তার একটা পার্টিকুলার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে, হে লিভিং সিস্টেমে প্রেজেন্ট আছে, এইরকম একটা প্রোটিনরে আমরা কিতা কইমু? native protein. When a native protein is subjected to physical change, like change in, এই প্রোটিনের যদি টেম্পারেচার চেঞ্জ করি আমরা বা pH চেঞ্জ করি, তখন কিতা হয়? এই প্রোটিনের মধ্যে তো নিশ্চয় হাইড্রোজেন বন্ডস থাকে, তুমি দেখছো, তখন হাইড্রোজেন বন্ডসগুলো ডিস্টার্বড হয়, ইভেন ব্রেকডাউন হওয়া শুরু হয়। তো একটা নেটিভ প্রোটিন মানে কিতা? নেটিভ প্রোটিন মানে একটা বায়োলজিক্যাল সিস্টেমে একটা সুন্দর প্রোটিন আছে, তার একটা 3D পার্টিকুলার স্ট্রাকচার আছে, ধরো হিমোগ্লোবিন, তো তার একটা স্ট্রাকচার আছে, ইউনিক স্ট্রাকচার আছে, তার অন্য প্রোটিন থেকে ডিফারেন্ট তার স্ট্রাকচার হইব নিশ্চয়। তো একটা ইউনিক স্ট্রাকচার, তার একটা ইউনিক বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা নিয়ে আসে, এইরকম একটা প্রোটিনরে আমরা কইব নেটিভ প্রোটিন। এইবার যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি, pH চেঞ্জ করি, তখন প্রোটিনের উপরে এফেক্ট পড়বে। প্রোটিনসের মধ্যে অনেক হাইড্রোজেন বন্ডস থাকতেই পারে, তোমরা দেখছো,
ফাইব্রাস প্রোটিন হোক, গ্লোবিউলার প্রোটিনস হোক, হাইড্রোজেন বন্ডস তো থাকেই। তখন টেম্পারেচার চেঞ্জ বা পিএইচ চেঞ্জ কিছু চেঞ্জ করলে হাইড্রোজেন বন্ডসগুলো ডিস্টার্বড হয়, তখন প্রোটিন মেবি আনকয়েল হওয়া শুরু হইব, প্রোটিনের স্ট্রাকচার নষ্ট হয়ে যাব। As a result, globules unfold and helix gets uncoiled. হেলিক্স গুলা এরকম যে হেলিক্স থাকে এটা আনকয়েল হয়ে একটা স্ট্রেট চেইন হয়ে যেতে পারে, কারণ হাইড্রোজেন বন্ড নষ্ট হয়ে গেছে। একটা হেলিক্স হেলিক্স হিসাবে কেন থাকে? বিকজ অফ হাইড্রোজেন বন্ডস। হাইড্রোজেন বন্ডে তারে হেলিক্যাল শেপে রাখে, স্টেবল রাখে। বাট হাইড্রোজেন বন্ডস গুলা যদি ডিস্টার্বড হয়ে যায় তো হেলিক্স খুলে যাবে, একটা চেইন হয়ে যাবে, মানে প্রোটিনের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। তো এজ এ রেজাল্ট বলতে পিএইচ যদি চেঞ্জ করো, টেম্পারেচার যদি চেঞ্জ করো, তখন একটা নেটিভ প্রোটিন কিতা হয়, হে তার স্ট্রাকচারাল সিগনিফিকেন্স হারাই লায়, লস করে লায়। As a result, globules unfold and helix get uncoiled and protein loses its biological activity. Just একবার রিভিশন দিলেই হয়। This is known as denaturation of protein. During denaturation, secondary and tertiary structures are destroyed, but primary structure remains intact. Very important. এখান থেকে এমসিকিউ ডেভেলপ হতে পারে। সেকেন্ডারি স্ট্রাকচারে কিতা থাকে? কয়েলিং। তো সেকেন্ডারি স্ট্রাকচার আলফা হেলিক্স থাকতে পারে। হেলিক্স কেন থাকে? বিকজ অফ হাইড্রোজেন বন্ডস। তো হাইড্রোজেন বন্ডস ব্রেকডাউন হইয়া নরমাল চেইন হয়ে যেতে পারে, সেকেন্ডারি স্ট্রাকচার কোলাপস করতে পারে। টারশিয়ারি স্ট্রাকচার যে কয়েল, এই যে তোমার হেলিক্স গুলা ফোল্ড হয়ে যায়, সেকেন্ডারি স্ট্রাকচারে ফোল্ড করলে টারশিয়ারি স্ট্রাকচার হয়। তো পিএইচ চেঞ্জ বা টেম্পারেচার চেঞ্জ করলে টারশিয়ারি স্ট্রাকচারও ডিস্ট্রয় যেতে পারে, কিন্তু প্রাইমারি স্ট্রাকচার ডিস্ট্রয় হয় না। টেম্পারেচার চেঞ্জ, পিএইচ চেঞ্জ এইগুলা করলেও প্রাইমারি স্ট্রাকচার ডিস্ট্রয় হয় না। প্রাইমারি স্ট্রাকচার কিতা আছে? সিকোয়েন্স, কোনটার পরে কোনটা অ্যাটাচড, গ্লাই এলা গ্লাই লিউ, মানে এক্স্যাক্টলি কোনটার পরে কোনটা অ্যাটাচড, এই জিনিসটা নষ্ট হয় না। কারণ এই যে বন্ড, এটা হচ্ছে পেপটাইড লিঙ্কেজ। একটা অ্যামিনো অ্যাসিডের লগে আরেকটা অ্যামিনো অ্যাসিড যে বন্ড দিয়া অ্যাটাচ থাকে, এটা কিন্তু হাইড্রোজেন বন্ড নাই, এটা পেপটাইড বন্ড। আমি শুরুতেই দেখাইছি যে দুইটা অ্যামিনো অ্যাসিড জয়েন করিয়া যে বানাইছি ডাইপেপটাইড, নতুন বন্ড ফরমেশন হইছে, পেপটাইড বন্ড। এই বন্ড কিন্তু এফেক্টেড হয় না। তো প্রাইমারি স্ট্রাকচার রিমেইনস ইনট্যাক্ট, মানে সিকোয়েন্স রিমেইনস ইনট্যাক্ট। এরকম নাই যে পিএইচ চেঞ্জ করলে গ্লাইড জায়গাতে এলা, এলার জায়গাতে গ্লাই যাব, নট লাইক দিস। পিএইচ চেঞ্জ করলে প্রাইমারি স্ট্রাকচারে কিছুই হয় না, বাট টেম্পারেচার চেঞ্জ করলে প্রাইমারি স্ট্রাকচার ইনট্যাক্ট থাকে। সেকেন্ডারি এবং টারশিয়ারি স্ট্রাকচার ব্রেকডাউন হয়ে যেতে পারে, কোলাপস হয়ে যেতে পারে, ডেস্ট্রয় হয়ে যেতে পারে, বাট প্রাইমারি স্ট্রাকচার উইল রিমেইন ইনট্যাক্ট ডিউরিং দ্য ডিনেচারেশন অফ প্রোটিন। রিমেম্বার দিস। এই জিনিসটা তোমার মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার কোলাপস হয়ে যায় ডিউরিং ডিনেচারেশন। ডিনেচারেশন মানে তুমি স্ট্রাকচার নষ্ট করবে, বাট প্রাইমারি স্ট্রাকচার ক্যানট বি ডিস্ট্রয়েড। Primary structure remains intact during denaturation of protein. So you can attempt any MCQ from this. Go through the notes once. You will be able to tackle any or attempt any kind of question. Okay? So let's stop here. Thank you.